সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কিছুক্ষণ উপন্যাসটির ষষ্ঠ এবং অন্তিম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। চিত্রা ভয়ে কাঁদছে। তার কাছে মনে হচ্ছে সে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবে। আশা বলল, আপনি ঘাবড়াবেন না, মহিলার হাত ধরুন, ডেলিভারি নর্মাল হবে। আমার ফুটন্ত পানি দরকার, ব্লেড দরকার, সুতা দরকার। ব্লেড দিয়ে কি করবেন? বাচ্চার নাড়ি কাটতে হবে না? আফিয়া হাঁপাতে হাঁপাতে বলল, আপনি কি ডাক্তার? আশা বলল, আমি ডাক্তার এবং খুব ভালো ডাক্তার। গাইনি আমার বিষয় না, তারপরেও কোনো সমস্যা নেই। আপনাকে যা করতে বলবো করবেন, আমাকে সাহায্য করবেন। কিছুক্ষণের মধ্যেই বড় চাপ আসবে, তার জন্য প্রস্তুত হন। যখন নিঃশ্বাস চেপে রাখতে বলবো তখন নিঃশ্বাস চাপবেন। আফিয়া গোঙাতে গোঙাতে বলল, আমি পারবো না, আমি পারবো না। রশিদ সাহেব মাওলানাকে বললেন, আপনি কি একটা ম্যাজিক দেখবেন? হতভম্ব মাওলানা বললেন, ম্যাজিক? পয়সা অদৃশ্য করার খেলা দেখাবো, মজা পাবেন। আপনার কি মাথা খারাপ? এখন ম্যাজিক দেখাবেন? মূল ম্যাজিক আল্লাহ পাক কিছুক্ষণের মধ্যে দেখাবেন। এখন আমারটা দেখুন। আমার ডান হাতে কি 5 টাকার একটা কয়েন না? কয়েনটা এখন নিলাম আমি বাম হাতে। এখন দেখুন, বাম হাত শূন্য, ডান হাতও শূন্য। বলুন, কয়েনটা কোথায়? জাহান্নামে। খারাপ বলেননি। ফ্রম হিয়ার টু ইটার্নিটি। চিত্রা দরজা খুলে বলল, ফুটন্ত পানি লাগবে, ব্লেড লাগবে, সুতা লাগবে, কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি হবে। মাওলানা তাকিয়ে আছে। মনে হচ্ছে সে চিত্রার কথা বুঝতে পারছে না। চিত্রা তাকে কঠিন ধমক দিল, হাঁদার মতো দাঁড়িয়ে আছেন কেন? ব্যবস্থা করুন। সেলুন কারে বাতি জ্বলা নেভার খেলা চলছে। এই বাতি জ্বলছে, এই নেই। সেলুন কারের যাত্রীরা আতঙ্কে অস্থির। সবচেয়ে ভয় পেয়েছে যমুনা এবং তার স্বামী। যতবার বাতি নিভছে ততবার সে আতঙ্কে অস্থির হয়ে স্বামীকে জড়িয়ে ধরছে। ভয় সংক্রামক। যমুনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবার মধ্যে। বদরুলের কর্মকাণ্ড সবাইকে ঘাবড়ে দিচ্ছে। তার মেন্টাল ব্রেকডাউনের মতো হয়েছে। সে যেসব কথাবার্তা বলছে তার কোনো অর্থই বোঝা যাচ্ছে না। তবে মাঝে মাঝে যখন বলছে মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে, তখন সবাই আঁতকে উঠছে। মেরে ফেলবে বাক্যের অর্থ না বুঝার কিছু না। খায়ের সাহেবের মন্ত্রিত্ব নেই, এই খবর এখন সবাই জানে। মূল আতঙ্ক এখানেই। খায়ের সাহেব পূর্ত প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনকে টেলিফোন করছেন। আশ্চর্যের ব্যাপার, হেলাল টেলিফোন ধরেছেন এবং ধরেই বলেছেন, আপনার ব্যাপারটা শুনেছি, ভেরি স্যাড। দলের মধ্যে কান ভাঙানির লোক হয়েছে অনেক, এরাই কাজটা করেছে। আপনি একজন সিনসিয়ার ওয়ার্কার, দলের জন্যে আপনার স্যাক্রিফাইস আছে। আমার দৃঢ় বিশ্বাস সবাই একদিন ভুল বুঝতে পারবে। আবুল খায়ের সাহেব বললেন, আমি এখন এক বিপদে আছি, তুমি কাউকে বলে কিছু করতে পারবে? হেলাল উদ্দিন বললেন, কি বিপদ? আবুল খায়ের বিপদটা মোটামুটি গুছিয়েই বললেন। বাতি জ্বালানো নিভানোর অংশটাও বাদ দিলেন না। হেলাল উদ্দিন বললেন, কি সর্বনাশ, এদের অ্যাটিচিউড তো মোটেই ভালো মনে হচ্ছে না। আমারও ভালো বলে মনে হচ্ছে না। আপনাদেরটা কি সব শেষের কামড়া? হ্যাঁ। বলেন কি? তাহলে তো আরও বিপদ। আরও বিপদ কেন? বদগুলা বগিটা খুলে দিতে পারে, মূল ট্রেন থেকে আলাদা করে দিতে পারে। পরে যখন ইনভেস্টিগেশন হবে তখন বলবে অ্যাক্সিডেন্ট, আপনা আপনি খুলে গেছে। তুমি তো আরও ভয় ধরিয়ে দিলে। খায়ের ভাই, এটাই বাস্তবতা। এখন কি করব বলো? ওই পার্টির কাউকে টাকা পয়সা দিয়ে হাত করতে হবে। বিপদ থেকে উদ্ধারের একটাই পথ। তুমি রেলের কাউকে কিছু বলতে পারো না? আচ্ছা দেখি কি করতে পারি, আপনাকে জানাবো। 10 মিনিট পর আমি টেলিফোন করি।
হেলাল উদ্দিন বললেন, আপনাকে কষ্ট করতে হবে না, আমি জানাবো। আবুল খায়ের চাপা নিঃশ্বাস ফেললেন। তিনি নিশ্চিত হেলাল উদ্দিন আর টেলিফোন করবে না, নিজের মোবাইলও অফ করে রেখে দেবে। হেলালকে দোষ দিয়ে লাভ নেই, তিনি নিজে অসংখ্যবার এই কাজ করেছেন, অন্যদের করতে দোষ কি? মহাবিপদে পড়ে কতবার লোকজন তাকে টেলিফোন করেছে, তিনি বলেছেন, দেখি কি করা যায়, কিছু করতে পারলে জানাবো, আমাকে টেলিফোন করার দরকার নেই বলেই লাইন কেটে দিয়েছেন। ব্যান্ড দলের পরিচালকের নাম কাউসার। সে নিজের নাম লিখে ইংরেজি বাংলা মিশিয়ে COW দন্তস্ব আকার বয়শূন্য র। নামের অর্থ জিজ্ঞেস করলে বলে গরুর সার অর্থাৎ গোবর। কাউসার ডাকতে যদি সমস্যা হয় আমাকে গোবর ডাকতে পারেন, গোবর ভাইয়া ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কাউসারের রসবোধে তার ব্যান্ডের লোক যেমন মোহিত, বাইরের লোকজনও মোহিত। এই মুহূর্তে অবশ্য তার মধ্যে রসবোধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সে ঘন ঘন বাথরুমে যাচ্ছে, টেনশনে তার পেট নেমে গেছে। কাউসার আবুল খায়েরের দিকে এগিয়ে এলো। খায়ের সাহেব বললেন, কিছু বলবে? কাউসার বলল, বিনা কারণে আমরা ক্যাচালের মধ্যে পড়েছি, আমরা ঠিক করেছি সামনের স্টেশনে নেমে যাব, সঙ্গে অনেক টাকার ইনস্ট্রুমেন্ট, নষ্ট হলে পথে বসব। খায়ের সাহেব বললেন, সামনের স্টেশনে নামবে কিভাবে? ট্রেন তো আর কোথাও থামবে না, ময়মনসিংহ থামবে। তাহলে স্যার আমরা চেইন টেনে ট্রেন থামিয়ে তারপর নেমে যাব। জঙ্গলের মধ্যে কোথায় নামবে? ভাওয়ালের জঙ্গল। কাউসার বলল, ভাওয়ালের জঙ্গলেই নামব। আপনি তো এখন কোনো প্রোটেকশন দিতে পারবেন না, কোন ভরসায় থাকব? যমুনার স্বামী ফয়সাল বলল, আমি কাউসার সাহেবের সঙ্গে একমত, আমার মতে আমাদের সবারই নেমে যাওয়া উচিত। খায়ের সাহেব বললেন, জঙ্গলে নেমে যে আরো বড় বিপদে পড়বে না সেটা কে বলল? সুরমা রাগী গলায় বললেন, বোকার মতো কথা বলবে না, জঙ্গলে কিসের বিপদ? জঙ্গলে কি সিংহ আছে যে আমাদের খেয়ে ফেলবে? কাউসার বলল, তাহলে ডিসিশন কি হলো? আমরা চেইন টেনে ট্রেন থামাবো? খায়ের সাহেব কিছু বলার আগেই ফয়সাল বলল, অবশ্যই, এখন দেখা যাবে চেইন টেনেও ট্রেন থামানো যাবে না। টানতে টানতে চেইন ছিঁড়ে ফেললাম, কিন্তু ট্রেন থামল না। ফয়সালের কথা শেষ হবার আগেই বাতি আবার নিভে গেল। কাউসার চেইন ধরে ঝুলে পড়ল। ঝাঁকুনি খেতে খেতে ট্রেন থেমে গেল। অস্বাভাবিক দক্ষতায় কাউসার দলবল নিয়ে নেমে পড়ল। ফয়সাল নামল যমুনাকে নিয়ে। সুরমা স্বামীর হাত ধরে কিছুক্ষণ টানাটানি করে নিজেও ঝাঁপ দিয়ে পড়ে পা মুচকে ফেললেন। ট্রেনের ভিতর ছোটাছুটি, ব্যস্ততা, অনেকেই চিৎকার করছে, ডাকাত ডাকাত। রেল পুলিশ ঘন ঘন হুইসেল দিচ্ছে। ট্রেনের কয়েকটা কামরা থেকে টর্চের আলো দুপাশের জঙ্গলে ফেলা হচ্ছে। একদল যাত্রী চেঁচাচ্ছে, ও যে জঙ্গলে ঢুকে, জঙ্গলে ঢুকে, মেয়ে ছেলে নিয়ে পালায় যাচ্ছে। রেল পুলিশ দুবার রাইফেলে ফাঁকা আওয়াজ করল। রেল পুলিশের রাইফেলের গুলির আওয়াজের সঙ্গে নবজাত শিশুর কান্না মিশল। আসাব বাচ্চাটাকে পা ধরে ঝুলিয়ে রেখেছে। বাচ্চা এক একবার ফুসফুস ভর্তি করে বাতাস নিচ্ছে এবং চিৎকার করে কাঁদছে। অসময়ে চলে এলেও এই শিশু প্রাণশক্তিতে ভরপুর। সে তার উপস্থিতি সবাইকে জানান দেবেই। চিত্রা বলল, ছেলে না মেয়ে? আশাব বলল, ছেলে হোক আর মেয়েই হোক, একটি শয়তানি যথেষ্ট। আহা বলুন না, ছেলে না মেয়ে? মেয়ে হয়েছে। চিত্রা দরজা খুলে বের হলো। আনন্দে সে ঝলমল করছে। মনে হলো সে তার জীবনের সবচেয়ে আনন্দের সংবাদটা দিচ্ছে। মাওলানা সাহেব, আপনার একটা পরীর মতো সুন্দর মেয়ে হয়েছে। মাওলানা কিছু বলার আগেই রশিদ উদ্দিন বললেন, অতি সুসংবাদ। নবিয়া করিম বলেছেন, যার প্রথম সন্তান কন্যা সে মহা সৌভাগ্যবান। আজান দেয়া প্রয়োজন, মেয়েটার কানে আল্লাহর নাম ঢুকুক। মাওলানা বললেন,
মেয়েটার চেহারা দেখে তারপর আজান দেই। রশিদউদ্দিন বললেন, আগে আজান তারপর চেহারা। মাওলানা আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিশুটিকে শাড়ি দিয়ে জড়িয়ে মায়ের বুকের কাছে দেয়া হয়েছে। মা এই হাসছেন, এই কাঁদছেন। হঠাৎ তিনি চমকে উঠে বললেন, ডাক্তার, আপনি না বললেন মেয়ে? এ তো ছেলে। আশাব হাসতে হাসতে বলল, একটু ঠাট্টা করলাম। ছেলের মা আপনি থেকে তুমিতে নেমে এসে বললেন, ডাক্তার, তুমি এত দুষ্ট কেন? মাওলানাকে আসল খবর দেওয়ার পর তিনি আনন্দে অভিভূত হয়ে রশিদউদ্দিনকে জড়িয়ে ধরলেন। মনে হচ্ছে কন্যা সন্তানের আনা ভাগ্যের তার প্রয়োজন নেই, তার জন্যে ছেলেই যথেষ্ট। ট্রেন চলতে শুরু করেছে। সেলুন কারে বাতি এসেছে। আবুল খায়ের সাহেব একা বসে আছেন। তাকে ফেলে সবাই নেমে গেছে, এই ধাক্কা থেকে তিনি এখনো মুক্ত হতে পারছেন না। তিনি সিগারেট ধরিয়েছেন। গলার টক ভাবটা চলে গেছে। সিগারেট টানতে তার খারাপ লাগছে না। ব্লাডি মেরি একটা খেলে মন্দ হতো না। স্যার। আবুল খায়ের চমকে তাকালেন। তার পেছনে সবুর দাঁড়িয়ে, যার কানে ধরে উঠবস করাতেই নাটকের শুরু। স্যার, সবাই কই? নেমে গেছে। কই নেমে গেছে? জঙ্গলে। কেন স্যার? খায়ের সাহেব স্বাভাবিক গলায় বললেন, তোমরা একজনকে মেরে আধমরা করেছ, ন্যাংটো করে পাঠিয়েছ, এতে সবাই ভড়কে গেছে। সবুর দুঃখিত গলায় বলল, কাজটা ঘটেছে স্যার মুসা ভাইয়ের কারণে। উনি ইউনিয়ন সেক্রেটারি। আমি ওনার হাতে পায়ে ধরতে বাকি রাখছি। মুসা সাহেবের এখনকার পরিকল্পনা কি? কোনো পরিকল্পনা নাই স্যার। মুসা ভাই আপনার সঙ্গে দেখা করবে, ক্ষমা চাবে। তাকে নিয়ে আসি স্যার। আপনাকে চা দেব? চা খাবেন? খাবো। ডিনার কখন দেব স্যার? ভেবে দেখি। খায়ের সাহেবের মোবাইল ফোন বাজছে। সুরমা টেলিফোন করেছেন। মোবাইল বিপ্লবের ফসল। জঙ্গল থেকেও কথা বলা যাচ্ছে। সুরমা বললেন, হ্যাঁ, আমার মনে হয় পা ভেঙে গেছে। ট্রেন থেকে যখন পুলিশ আমাদের উপর গুলি করলো, তখন দৌড় দিতে গিয়ে খাদে পড়ে গেছি। এখন পা নড়াতে পারছি না। সরি টু হিয়ার দ্যাট। 12,000 টাকা দামের শাড়ি ছেড়ে কুটি কুটি। সরি টু হিয়ার দ্যাট। তোমার অবস্থা কি? এখনো বেঁচে আছি। রাখি কেমন? রাখি রাখি করছো কেন? রাখি রাখি করছি কারণ মুসা সাহেবের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। উনি যে কোনো সময় চলে আসবেন। মুসা সাহেব কে? আমাদের শাস্তি দেওয়ার মূল পরিকল্পনা উনার। উনি রেল ইউনিয়নের লোক। কি সর্বনাশ! খায়ের সাহেব লাইন কেটে দিলেন। প্রায় সঙ্গে সঙ্গেই তার কাছে অতি জরুরি একটা টেলিফোন এলো। তাকে জানানো হলো, মন্ত্রিত্ব চলে যাওয়া বিষয়ে যে কথা প্রাইম মিনিস্টারের অফিসের বরাত দিয়ে বলা হচ্ছে তা পুরোপুরি গুজব। এ ধরনের গুজব রচনায় প্রাইম মিনিস্টার নিজে অত্যন্ত বিরক্ত হয়েছেন। গুজবের পেছনে কারা আছে বের করতে বলেছেন। প্রাইম মিনিস্টার নিজেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। আবুল খায়ের সাহেবের চা চলে এসেছে। তিনি চায়ে চুমুক দেওয়া মাত্র প্রাইম মিনিস্টারের টেলিফোন এলো। তিনি 3-4 মিনিট কথা বললেন। সবুর বিনয়ী ভঙ্গিতে দাঁড়ানো। টেলিফোন শেষ হওয়া মাত্র বলল, স্যার, মুসা ভাইকে কি আনবো? এখন না। চা কেমন হয়েছে স্যার? চা ভালো হয়েছে। তুমি সামনে থেকে যাও, আমি কিছুক্ষণ একা থাকব। সবুর চলে গেল। আবুল খায়ের টেলিফোনের দিকে তাকিয়ে আছেন। তিনি নিশ্চিত অন্ধকার কেটে গেছে, এখন একের পর এক টেলিফোন আসতে থাকবে। সবার আগে রেলমন্ত্রীর টেলিফোন আসার কথা। এত দেরি হচ্ছে কেন? টেলিফোন বাজছে।
মন্ত্রী মহোদয় টেলিফোন ধরলেন না, কারণ সুরমা টেলিফোন করেছে। সুরমার টেলিফোন ধরার কিছু নেই। এখন হয়তো জানা যাবে সে এক পাটি স্যান্ডেল খুঁজে পাচ্ছে না। তিনি বিড়বিড় করে বললেন, আই হ্যাভ নো বিজনেস উইথ ইউ। রেলমন্ত্রী না, প্রথম টেলিফোন করলেন পূর্ত প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন। তার গলায় আনন্দ। খায়ের ভাই। মাঝখানে মোবাইল অফ রেখেছিলেন, কল করি লাইন যায় না। অফ থাকতে পারে। আরে গ্রেট খায়ের ভাই, আপনার ব্যাপারটা তো পুরা রুমার, খবর পেয়েছেন না? একটা সোর্স থেকে খবর পেলাম প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। মাঝখানে রেলের একটা হাঙ্গামা হয়ে গেল, এই নিয়ে তোলপাড় হয়ে গেছে। আমি স্ট্রংলি কয়েকজনকে ধরেছি। হেলাল, রাখি, আমার শরীরটা ভালো লাগছে না। সে কি হয়েছে? আপনি এত কাজ করেন, শরীর খারাপ হবারই কথা। ভাবি আছে, ভাবিকে দিন, ভাবির সঙ্গে কথা বলি। তোমার ভাবি একটু ব্যস্ত আছেন বলেই খায়ের সাহেব টেলিফোনের লাইন কেটে দিলেন। তিনি বসেছেন জানালার পাশে। ট্রেনের চাকায় ঝুমঝুম শব্দ হচ্ছে। জানালার ও পাশের বন জঙ্গল ঘর বাড়ি দ্রুত সরে যাচ্ছে। দেখতে ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে অনেক দূরের বাড়িঘরের হারিকেন বা কুপির আলো। ছোটবেলায় এইসব আলো দেখলে ভয় ভয় লাগতো। তাকে কে যেন বলেছিল ওইগুলা জিনের চোখ। জিন কখনো তাকিয়ে থাকে, কখনো চোখ বন্ধ করে। এজন্যেই দূরের আলো কখনো দেখা যায়, কখনো দেখা যায় না। খায়ের সাহেবের মনে হলো ট্রেনে করে তিনি উল্টা যাত্রা শুরু করেছেন। ট্রেন অতি দ্রুত তাকে শৈশবে নিয়ে যাচ্ছে। ছোটবেলায় তাদের বাড়িতে একজন লজিং মাস্টার থাকতেন, নাম আক্কাস। আক্কাস স্যার তাকে অঙ্ক এবং ইংরেজি শেখাতেন। অঙ্ক এবং ইংরেজির বাইরে আরেকটা জিনিস শেখাতেন। তিনি সেই শিক্ষার নাম দিয়েছিলেন সত্য শিক্ষা। মিথ্যা কথা মানুষ কি জন্য বলে জানিস? জি না। মিথ্যা কথা বলতে আরাম, এই জন্যে মানুষ মিথ্যা কথা বলে। সত্যি কথা বলতে বেআরাম। বেআরাম কেন স্যার? জানি না কেন, আমি নিজে পরীক্ষা করে দেখেছি। মিথ্যা কথা হুট করে মুখ দিয়ে বের হয়, সত্যিটা বের হয় না। আজীব ব্যাপার। তাদের এই লজিং স্যার পরে স্কুলেই চাকরি পান। সত্যি কথা বলার বদ অভ্যাসের কারণে তার চাকরি চলে যায়। সেবার স্কুলের উন্নয়নের জন্যে 100 বস্তা গম বরাদ্দ হয়েছিল। হেডমাস্টার সাহেব নিজে 10 বস্তা রেখে অন্য সব শিক্ষকদের 2 বস্তা করে দিলেন। স্কুল কমিটির সেক্রেটারি পেলেন 5 বস্তা, গভর্নিং বডির মেম্বাররা 3 বস্তা করে। একজন শুধু গম নিলেন না, তার নাম আক্কাস মাস্টার। তিনি শুধু যে গম নিলেন না তা না, জেলা শিক্ষা অফিসারের কাছে চিঠি দিয়ে বিস্তারিত জানালেন। তদন্ত হলো। তদন্তে প্রমাণিত হলো আক্কাস আলী স্কুলের শিক্ষকদের সম্মান নষ্ট করার জন্যে এই কাজ করেছেন। নিজে সাধু সেজে অন্যদের চোর বানাতে চেয়েছেন। আক্কাস মাস্টারের শুধু যে চাকরি গেল তা না, অন্যদের নামে, বিশেষ করে স্কুল কমিটির সেক্রেটারি রজব মিয়ার নামে মিথ্যা অভিযোগ আনার শাস্তিও হলো। আক্কাস মাস্টারকে কানে ধরে রজব মিয়ার বাড়ির সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হলো। তার পাঞ্জাবির বুকে সেফটি পিন দিয়ে একটা কাগজ লাগিয়ে দেয়া হলো। সেখানে লেখা, আমি চোর। আক্কাস মাস্টার কাঁদছিল। তাকে কাঁদতে দেখে বালক খায়েরের হঠাৎ খুব কান্না পেয়ে গেল। সে ছুটে নিজের ঘরে ঢুকে চিৎকার করে কাঁদতে শুরু করল। তার বাবা এসে তাকে কোলে তুলে নিয়ে বললেন, বাবা কি হয়েছে, কাঁদো কেন? সে কিছুই বলে না, শুধু কাঁদে। তার মা তখন বলল, আক্কাস মাস্টার কানে ধইরা কাঁদতেছে, হেইটা দেখা তোমার পুলা কাঁদতেছে। খায়েরের বাবা অতি বিস্মিত হয়ে বললেন, আমার পুলার অন্তরে এত মায়া, এত মায়া আমার পুলার অন্তরে। তিনি তৎক্ষণাৎ হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ পাক, আমার ছেলের অন্তরের এই মায়া যেন জীবনের শেষ দিন পর্যন্ত থাকে, আমিন।
খায়রের যখন ৮ বৎসর বয়স তখন তার বাবা মারা যান। আজ তার বয়স ৫৯-এর কিছু বেশি। দীর্ঘ ৫০ বছর পর আজ তার বাবার কথা মনে পড়ল এবং চোখে পানি এসে পড়ল। তার পরহেজগার বাবার প্রার্থনা আল্লাপাক শোনেননি। শৈশবের মায়ার কিছুমাত্র তার মধ্যে নেই। তিনি এই সমাজে অতি দুষ্ট মানুষ হিসেবে পরিচিত। ট্রেন থেমে পড়েছে, স্টেশন ছাড়াই থেমেছে। দুদিকে শালবন, নিঝুম এক জায়গা। জানা গেছে ইঞ্জিনে কি এক ঝামেলা হয়েছে। ড্রাইভার ইঞ্জিন সারাবার চেষ্টা করছে। কিছু যাত্রী ট্রেন থেকে নেমে চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছে। অনেকে ভিড় করেছে ইঞ্জিনের পাশে। মাওলানার স্ত্রীর অবস্থা ভালো না। প্লেসেন্টা এখনো বের হয়নি। অস্বাভাবিক রক্তপাত হচ্ছে। এই মহিলাকে অতি দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন। জঙ্গলে ট্রেন থেমে থাকলে গুরুতর সমস্যা হবে। মাওলানা সমস্যার ব্যাপারটা ধরতে পারছেন না। পুত্র লাভ উপলক্ষে তিনি শোকরানা নামাজ আদায় করেছেন। আনন্দিত মুখে বারবার তার কামরায় উঁকি দিচ্ছেন। বাচ্চা কোলে নিয়ে সাজেদা বেগম বসে আছেন। সমস্যার জটিলতা তিনি বুঝতে পারছেন। একটু পরপর তিনি চিত্রাকে বলছেন, বৌমা, খোঁজ নাও কখন ট্রেন ছাড়বে। কামরায় আশাব আছে। সে ক্ষণে ক্ষণে মার কাছ থেকে ধমক খাচ্ছে। তুই তো গাধা ডাক্তার, কিছু করতে পারছিস না, এটা কেমন কথা? তুই কি নকল করে পাশ করেছিস যে কিছু জানিস না? গাধার গাধা। তোর বাপ ছিল গাধা, তুইও গাধা। এমন কঠিন সময়ে মাওলানা উঁকি দিল এবং সবগুলি দাঁত বের করে জিজ্ঞেস করল, খালাম্মা, ছেলে কি আমার মতো হয়েছে? সাজেদা বললেন, ছেলের গালে ছাগলা দাড়ি নেই। ছেলে তোমার মতো হয় নাই। ছেলে কার মতো হয়েছে এই চিন্তা বাদ দাও। তোমার বউকে বাঁচাবার চেষ্টা করো। মাওলানা বললেন, কঠিন দোয়ার মধ্যে আছি খালাম্মা। দেখবেন কিছুক্ষণের মধ্যে ইঞ্জিন ঠিক হবে ইনশাল্লাহ। আমরা এক টানে ময়মনসিংহ পৌঁছে যাব। সাজেদা বললেন, আল্লাহ পাক কি ইঞ্জিন ঠিক করার জন্যে ফেরেশতা পাঠিয়েছেন? মাওলানা বললেন, এই ধরনের কথা বলবেন না খালাম্মা, বিরাট পাপ হবে। এইসব খোদা নারাজি কথা। খোদা তোমার আমার মতো না, এত সহজে তিনি নারাজ হন না। তুমি আমার সামনে থেকে যাও। তুমি হচ্ছ রাম ছাগল। ট্রেন থেকে নেমে দেখো কাঁঠাল গাছ পাও কিনা। যদি পাও তাহলে পাতা ছিঁড়ে পাতা খাও। ড্রাইভার সাহেব বলেছেন, ইঞ্জিনের মূল পিস্টন ভেঙে গেছে। উদ্ধারকারী ইঞ্জিন না এলে কিছু করা যাবে না। ৪-৫ ঘন্টা লাগবে। রশিদউদ্দিন জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট টানছিলেন। তার সামনে আশাব চিন্তিত মুখে দাঁড়িয়ে। রশিদউদ্দিন বললেন, মাওলানার স্ত্রীর অবস্থা কি? সে কি ৪-৫ ঘন্টা সার্ভাইভ করবে? আশাব বলল, না, আমাদের হাতে বড় জোর ৪০-৪৫ মিনিট সময় আছে। রশিদউদ্দিন উঠে দাঁড়ালেন। আশাব বলল, স্যার কোথায় যান? রশিদউদ্দিন জবাব দিলেন না। আবুল খায়ের সাহেব সেলুন কারের সোফায় গা এলিয়ে বসেছিলেন। হঠাৎ তিনি নড়ে চড়ে বসলেন। তার কামরায় বৃদ্ধ যে মানুষটা ঢুকছে তার চেহারা অবিকল আক্কাস মাস্টারের মতো। অথচ আক্কাস মাস্টার ৪ বছর আগে মারা গেছেন। তিনি নিজে তার জানাজায় উপস্থিত ছিলেন। সেই লুঙ্গি পরা মানুষ, মাথায় মাফলার। আক্কাস মাস্টারেরও একই ব্যাপার ছিল, লুঙ্গি, শীত গ্রীষ্মে মাফলার। খায়ের সাহেব উঠে দাঁড়াবেন নাকি বসেই থাকবেন বুঝতে পারছেন না। তিনি এক ধরনের অস্বস্তির মধ্যে পড়ে গেলেন। আমার নাম রশিদউদ্দিন। আমি আপনার কাছে একটি আবেদন নিয়ে এসেছি। খায়ের সাহেব বিস্মিত হয়ে বললেন, কী আবেদন? আপনার সামনে বসে বলি। আমাকে 2 মিনিট যদি সময় দেন। বসুন। রশিদউদ্দিন বললেন, ট্রেনের একজন যাত্রী মহাবিপদে পড়েছে। তার একটি সন্তান হয়েছে। এখন শুনতে পাচ্ছি প্রচুর রক্তপাত হচ্ছে।
তাকে অতি দ্রুত কোনো একটা হাসপাতালে ভর্তি করানো দরকার। আপনি যদি ব্যবস্থা করে দেন তাহলে মেয়েটি বেঁচে যায়। খায়ের সাহেব বললেন, আমি কিভাবে ব্যবস্থা করব? ইঞ্জিন নষ্ট হয়ে পড়ে আছে, কখন ঠিক হবে তার ঠিক নেই। রশিদউদ্দিন বললেন, আপনি অতি ক্ষমতাধর ব্যক্তি, আপনার পক্ষে এই অবস্থাতেও ব্যবস্থা করা সম্ভব। খায়ের সাহেব বিরক্ত গলায় বললেন, আপনি একটা ভুল করেছেন। মন্ত্রীদের হাতে আলাদিনের চেরাগ থাকে না, চেরাগ ঘষে তারা দৈত্য আনতে পারে না। যদি চেরাগ থাকতো, আমি চেরাগের দৈত্যকে বলতাম সে ম্যাজিক কার্পেটে করে রোগী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে নিয়ে চিকিৎসা করাতে। রশিদউদ্দিন সহজ গলায় বললেন, স্যার, আপনার কাছে ম্যাজিক কার্পেট আছে। আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? জি না, আমি অঙ্কের শিক্ষক। অঙ্কের শিক্ষকরা রসিকতা বুঝতেও পারে না, করতেও পারে না। খায়ের সাহেব দ্বিতীয়বার চমকালেন। আক্কাস মাস্টারও অঙ্কের শিক্ষক ছিলেন। খায়ের সাহেব বললেন, আপনার রোগীর প্রতি আমি যথেষ্ট সিম্প্যাথি বোধ করছি, কিন্তু বুঝতেই পারছেন আমার কিছু করার নেই। রশিদউদ্দিন বললেন, আপনি টেলিফোন করেই একটা হেলিকপ্টারের ব্যবস্থা করতে পারেন। 10 মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টার চলে আসবে, মহিলার জীবন রক্ষা হবে। আমি কি আমাদের পবিত্র গ্রন্থ থেকে একটা আয়াত বলবো? খায়ের সাহেব চুপ করে রইলেন। রশিদউদ্দিন বললেন, আল্লাপাক বলছেন যে একটি জীবন রক্ষা করে সে যেন সমগ্র মানবজাতিকেই রক্ষা করে, আর যে একটি জীবন নষ্ট করে সে যেন সমগ্র মানবজাতিকেই ধ্বংস করে। খায়ের সাহেব পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বললেন, আপনি এমনভাবে কথা বলছেন যেন আমি ঢাকায় আমার বাড়ির ছাদে 3টা হেলিকপ্টার রেখে দিয়েছি, টেলিফোন করব আর উড়ে চলে আসবে। তার মানে কিছু করতে পারছেন না? না। 2-1 জায়গায় টেলিফোন করে দেখতে পারেন, তাতে কাজ হতেও তো পারে। সিচুয়েশনটা চিন্তা করুন। বনের মধ্যে একটা ট্রেন আটকে আছে, একজন মৃত্যুপথযাত্রী। ট্রেনের এক যাত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ঘটনা শুনে মর্মাহত হলেন। নানান ঝামেলা করে হেলিকপ্টার আনালেন। রোগী ঢাকা পাঠানো হলো। হেলিকপ্টার যখন উড়তে শুরু করবে তখন ট্রেনের শত শত যাত্রী চিৎকার করে বলবে, আবুল খায়ের খান জিন্দাবাদ। তারা মন থেকে বলবে। তাদেরকে ভাড়া করে আনতে হয়নি। নিজের পকেট থেকে একটা পয়সা খরচ না করেও আপনি স্বতঃস্ফূর্ত জিন্দাবাদ ধ্বনি শুনবেন। আবুল খায়ের বললেন, আপনি কি বিদায় হবেন? রশিদউদ্দিন উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনাকে কুৎসিত একটা গালি দিতে ইচ্ছা করছে, যে গালি শুনলে আপনার পিত্তি জ্বলে যাবে, এরকম গালি। তা না দিয়ে একটা ভদ্র গালি দিচ্ছি। হাজার হলেও আপনি মন্ত্রী মানুষ। তুই গু খা, ফ্রেশ গু না, 3 দিনের বাসি গু, যার উপর নীল রঙের মোটা মোটা মাছি ভোঁ ভোঁ করে উঠছে। মন্ত্রীকে হতভম্ব অবস্থায় রেখে রশিদউদ্দিন বের হয়ে গেলেন। এতক্ষণ খায়ের সাহেব সিগারেট হাতে বসেছিলেন, এখন সিগারেট ধরালেন। তার ভুরু কুঁচকে আছে। টেবিলে রাখা টেলিফোন বেজেই যাচ্ছে। ধরবেন না করেও তিনি টেলিফোন ধরলেন। তার স্ত্রী টেলিফোন করেছে। সুরমা হাঁপাতে হাঁপাতে বলল, হ্যালো হ্যালো। এত বড় একটা ঘটনা, তুমি আমাকে জানাওনি কেন? আমি খবরটা শোনার পরেই জঙ্গলের মধ্যে 2 রাকাত শুকরানা নামাজ পড়েছি, একটা ছাগল সৎকা মানত করেছি। ময়মনসিংহ পৌঁছে ছাগল দিয়ে দিব। ভালো। এই শোনো, রেলমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। উনি নিজেই টেলিফোন করেছিলেন। আমরা জঙ্গলে পড়ে আছি শুনে উনি হতভম্ব। হ্যাঁ, যাই হোক, ব্যবস্থা করেছেন। ঘণ্টা 1.5-এর মধ্যে তোমাদের সঙ্গে দেখা হবে। খায়ের সাহেব বললেন, কিভাবে? তোমাদের ট্রেন আটকে বসে আছে না?
হ্যাঁ, ইঞ্জিন নষ্ট। ইঞ্জিন নষ্ট তোমাকে কে বলেছে? ইঞ্জিন ঠিকই আছে। রেলমন্ত্রীর নির্দেশে ট্রেন আটকা। আমাদের জঙ্গল থেকে উদ্ধার করে এক বগির একটা ট্রেন তোমাদের কাছে পাঠাবে। আমরা সেলুনে উঠব, তারপর ট্রেন ছাড়বে। ও আচ্ছা। তোমার কথাবার্তায় প্রাণ নেই কেন বলো তো? এদিকে আমরা খুব হইচই করছি, জঙ্গলের মধ্যেই কনসার্ট। কি যে মজা হয়েছে! যমুনার স্বামী সাম্বা নাচ নেচেছে। ওরা যে সাম্বা নাচ নাচতে জানে আমার ধারণাই ছিল না। সেলুনকারে পৌঁছানোর পর ওই নাচটা আবার করতে বলবো। আচ্ছা। আমি আর কি ঠিক করেছি জানো? এক রাতে জঙ্গলে প্রোগ্রাম করব। তোমার সব বন্ধু বান্ধবরা থাকবে। জ্যোৎস্না রাত, রবীন্দ্রনাথকে দিয়ে অনুষ্ঠানের শুরু হবে। ওই যে ওনার বিখ্যাত গান, আজই জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। দরজার পাশে দাঁড়িয়ে চিত্রা ব্যাকুল হয়ে কাঁদছে। চোখের সামনে একটা মেয়ে মরে যাচ্ছে, এই দৃশ্যটা সে নিতেই পারছে না। মাওলানার স্ত্রী মুগ্ধ চোখে তাকিয়ে আছে তার ছেলের দিকে। ছেলেও ড্যাব ড্যাব করে মাকে দেখছে। কি অদ্ভুত এবং কি করুণ একটা দৃশ্য! এই দৃশ্য বেশিক্ষণ সহ্য করা মুশকিল। চিত্রা বের হয়ে চলে এসেছে। বাথরুমের পাশের ঘরের দরজা খুলল। একজন ভদ্রমহিলা এসে চিত্রার পাশে দাঁড়ালেন। চিত্রাকে চমকে দিয়ে তার পিঠে হাত রাখলেন। নরম গলায় বললেন, মাগো, আমি খবর পেয়েছি মেয়েটা মারা যাচ্ছে। কেঁদে কি আর মৃত্যু ফেরানো যায়? চিত্রা ফোঁপাতে ফোঁপাতে বলল, মৃত্যু ফেরাবার জন্যে কাঁদছি না, কষ্টে কাঁদছি। 1 ঘন্টা সময় হাতে পেলেও মৃত্যুকে ফেরানো যেত। মহিলা বললেন, মা, আমি ব্যবস্থা করছি, একটা হেলিকপ্টার আনার ব্যবস্থা করছি। এই জায়গার ঠিক লোকেশন দরকার। রেলের কাউকে খবর দিয়ে আনতে পারবে, যার মাধ্যমে ঠিক ঠিক লোকেশনটা আমি জানতে পারি? হতভম্ব চিত্রা বলল, আপনি কিভাবে হেলিকপ্টার আনবেন? আপনার পরিচয় জানতে পারি? মহিলা বললেন, আমার একটাই পরিচয়, আমি একজন দুঃখী মা। ছেলের ডেড বডি নিয়ে গ্রামে যাচ্ছি। আমার একটাই ছেলে। ছেলের বাবা মারা গেছেন 10 বছর আগে। সময় নষ্ট করে লাভ নেই, তুমি রেলের কোনো একজনকে ডাকো। ঢাকা থেকে হেলিকপ্টার রওনা হয়েছে। 2 জন মাত্র যেতে পারবে। রোগীর সঙ্গে যাচ্ছে তার ছেলে এবং আসাবের মা সাজেদা বেগম। তিনি চিত্রাকে ডেকে কঠিন ভঙ্গিতে বলেছেন, বৌমা, আমার ছেলেকে তোমার হাতে রেখে গেলাম, চোখে চোখে রাখবে। সুযোগ পেলেই যেন চুকচুক করে কিছু না খায়। এতদিন আমি দেখেছি, এখন তুমি বাড়ির বউ, তুমি দেখবে। রশিদউদ্দিন পাশেই ছিলেন। তিনি চমকে উঠে বললেন, তোমরা এই ফাঁকে বিয়েও করে ফেলেছ? আশ্চর্য তো। সাজেদা বিরক্ত হয়ে বললেন, আশ্চর্য হবার কি আছে? বয়স হয়েছে, বিয়ে করবে না? ধ্যাং ধ্যাং করে প্রেম করে বেড়াবে? কৃষ্ণলীলা আমার পছন্দ না। আমি প্রেম করার বিপক্ষে। প্রেম যদি করতেই হয়, বিয়ের পরে করা উচিত। সবচেয়ে ভালো হয় না করলে। রশিদউদ্দিন বললেন, আপনার কথাবার্তা আমার অত্যন্ত পছন্দ হয়েছে। আপনার সঙ্গে আমার ঘনিষ্ঠ পরিচয় হওয়া অতীব জরুরি। সাজেদা আঁচল তুলে ঘোমটা দিতে দিতে চিত্রাকে বললেন, বৌমা, বুড়াটাকে আমার সামনে থেকে যেতে বলো, বেলাজ বুড়া। মন্ত্রী সাহেবের আত্মীয় স্বজন চলে এসেছেন। তারা সেলুন কারে উঠেছেন। ট্রেনের ইঞ্জিন ঠিক হয়ে গেছে, এক্ষুনি ট্রেন ছাড়বে। যাত্রীরা হেলিকপ্টারের চারদিকে ভিড় করে আছে বলে ট্রেন ছাড়া যাচ্ছে না। হেলিকপ্টারের পাখা ঘুরতে শুরু করেছে। যাত্রীরা বিকট স্লোগান দিল, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আবুল খায়ের জিন্দাবাদ। তারা ধরেই নিয়েছে এই কাজটা মন্ত্রী সাহেব থাকাতেই সম্ভব হয়েছে। সুরমা তার বোন এবং ভগ্নিপতির সঙ্গে হাত পা নাড়িয়ে গল্প করছেন। তোর দুলাভাইয়ের মানুষের প্রতি মমতাটা কিরকম দেখলি? চিনে না, জানে না, একজনের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেছে। তার যত মমতা পাবলিকের জন্যে, নিজের ফ্যামিলির দিকে সে ফিরেও তাকায় না।
যমুনা বলল, আপা তুমি দুলাভাইকে একটা বক্সিং দাও। আমি পারবো না, তুই দিয়ে আয়। যমুনা উঠে গেল। খায়ের সাহেবের পেটে খোঁচা দিয়ে বলল, দুলাভাই আপনি এত ভালো কেন? কিছুক্ষণের গল্প শেষ। পাঠকদের সামান্য কৌতূহল থাকতে পারে চিত্রা এবং আশাবের কি হলো। ওরা কি বিয়ে করেছে, নাকি যে যার পথে গিয়েছে? অঙ্কবিদ রশিদ উদ্দিনেরই বা কি হলো? রশিদ উদ্দিনের কি হলো বলতে পারছি না। উনি পোটলাপুটলি নিয়ে ভুল এক স্টেশনে নেমে পড়েছেন। তার পিছনে পিছনে কি মনে করে জানি মাওলানাও নেমে পড়েছেন। চিত্রা সাজেদা বেগমের কামরায় ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে যাতে কেউ ঢুকতে না পারে। গভীর রাতে বাতিটাতি নিভিয়ে সে ফিসফিস করে লিলিকে টেলিফোন করল। এই লিলি, হ্যালো, একটা গোপন কথা শুনবি? অবশ্যই শুনব। আমি একজনের প্রেমে পড়েছি। বলিস কি? অনেকক্ষণ তাকে দেখতে পাচ্ছি না, দুঃখে কষ্টে আমার মন ভেঙে যাচ্ছে। লোকটা কে? ডাক্তার, আশহাব নাম। উনি কোথায়? আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। লিলি বলল, গাধামি করবি না, এক্ষুনি দরজা খুলে তাকে ভেতরে ডেকে নে। কি অজুহাতে ডাকবো? যে কোনো অজুহাতে ডাকবি, মেয়েদের অজুহাতের অভাব আছে নাকি? চিত্রা দরজা খুলে বলল, আমার খিদে লেগেছে, খাবো। খাবারগুলি গরম করে আনার ব্যবস্থা করো তো। চিত্রা মানুষটাকে তুমি তুমি করে বলছে, তার মোটেও খারাপ লাগছে না। তার মাথায় একটা দুষ্টামিও ঢুকেছে। সে ঠিক করেছে খাবার সময় আশাবকে চমকে দিয়ে বলবে, আমি হাঁ করছি, আমাকে খাইয়ে দাও। ট্রেন অন্ধকারে ছুটে চলেছে। সেলুন কারে গান হচ্ছে। আজি জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। ট্রেনের যাত্রা কি জ্যোৎস্না স্নাত কোনো অলৌকিক বনের দিকে?